অন্ধকারাচ্ছন্ন রাত পেরিয়ে ধরণীতে সকাল হয়েছে। জানলার গ্লাস ভেদ করে সূর্যের সোনালি রুমে প্রবেশ করছে। কিছুদিন আগেও শীতের প্রকোপ থাকলেও এখন সকালে তেমন শীত প্রকোপ নেই। অরিত্রিকা আর মোড়া ভেঙে ঘুম থেকে উঠে পড়ে। বিছানার উপরে অবহেলায় ফেলে রাখা ওড়না জড়িয়ে নেয় শরীরে। তন্দ্রাচ্ছন্ন ঢুলু ঢুলু তাকায় পাশে। ইশরাবে ঘরে ঘুমোচ্ছে। পাশেই লেভি চুপচাপ বসে তার দিকে তাকিয়ে লেজ নাড়ছে। অরিত্রিকা তা দেখে মুচকি হাসে। দ্রুত বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। মিনিট বিশেক পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। চঞ্চলা পায়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। চুল কোনো মতে আছড়ে নিয়ে মুখে ময়শ্চারাইজার মেখে নেয়। ঠোঁটে লিপ বাম দিয়ে নিজেকে একটু পরখ করে। গালের দাগটা কিছুটা মিশে গেছে, তবে ঠোঁটের কোণের ক্ষত কালচে বর্ণ ধারণ করেছে। মুখ গোমরা হয়ে যায় তার। সারহানকে একটু বেঁকে সোজা বিছানার দিকে যায়। লেভিকে কোলে নিয়ে ছুট লাগায় নিচে। সকাল 9টা বাজে। চৌধুরী বাড়িতে আজ তোড়জোড় চলছে সকাল থেকে। ভারী রকমের রান্না করা হচ্ছে। এত মধ্যে আরশাদ সাহেব বেগম আজমল সাহেব ব্রেকফাস্ট করে অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছে। অরিত্রিকা লেভিকে নিয়ে নিচে নামে। এত তোড়জোড় এবং আয়োজন দেখে অবাক হয়। সকাল সকাল এই বাড়িতে হচ্ছেটা কি? অরিত্রিকা একজন সার্ভেন্টকে ডাকে, জিজ্ঞেস করে হঠাৎ এত আয়োজনের কারণ কি। সার্ভেন্ট শুধু বলে আজ কোনো মেহমান আসবে। অরিত্রিকার কৌতূহল জাগে। মেহমান আসবে অথচ সে জানে না। বিষয়টা একটু আজব লাগলো বটে। সে লেভিকে লিভিং রুমে রেখে কিচেনে গেল। তানিয়া বেগম এবং সাথী বেগম রান্না করছে। সে উকি মেরে সেগুলো দেখে। নিঃশব্দে এসে দাঁড়ায় তানিয়া বেগমের পাশে। কৌতূহলবশত জিজ্ঞেস করে, বড় মা আজকে কে আসবে? কার জন্য এত রান্না করছো তোমরা? তানিয়া বেগম মাংস নেড়ে বলেন। আজ অরিনকে দেখতে আসছে। অরিত্রিকা আশ্চর্য হয়ে বলে, আমি তো কিছু জানি না। আমরাও জানতাম না, হুট করে ওনারা আসার কথা বলেছেন আজ। আপু জানে? হ্যাঁ, সাথী সকালে অরিনকে জানিয়েছে। সাথী বেগম বলেন, তুই আর ইশরা দুজনে মিলে অরিনকে একটু সাজিয়ে দিস। মেয়েটা সকালে এসব কথা শুনে মন খারাপ করে আছে। অরিত্রিকা অবাক হয়ে বলে, মন খারাপ করার কি আছে? আপু আসলেই বোকা। বোকার বলদ জানে না বিয়েতে কত আনন্দ হয়। নতুন শাড়ি গহনা পরে ফটোশুট, মেহেন্দি, হলদি, নাচ গান, আরও কত মজা। আহা, আমাকে যদি এখন বিয়ে দিত নাচতে নাচতে বিয়ে করতাম। অসভ্য মেয়ে, লজ্জা শরম নেই। তানিয়া বেগম হাসেন। তাহলে আজ অরিনের বদলে তোকে পাত্রপক্ষের সামনে নিয়ে যাব। ছেলের পছন্দ হলে বিয়ে কনফার্ম। অরিত্রিকা মেকি হেসে বলে, আমার মুড সুইং হয়েছে, এখন বিয়ের ভূত নেমে গেছে। তুমি বরং আপুকেই দেখাও। পাগলি মেয়ে একটা। অরিত্রিকা খিলখিল করে হেসে ওঠে। তড়িৎ বেগে নাচতে নাচতে বেরিয়ে গেল কিচেন থেকে। লিভিং রুমে যেতে দৃষ্টি স্থির হলো সারহানের দিকে। সারহানা এক ধ্যানে লেভির দিকে তা আছে। পাশেই লেভি বসে আছে গুটিসুটি মেরে। অরিত্রিকা কিছু একটা ভেবে উপরে না গিয়ে লেভির কাছে যায়। সারহান কাঠিন্যতা এঁটে লেভির দিকে তাকিয়ে আছে। চাহনিতে ফুটে উঠেছে তীক্ষ্ণতা। ক্রোধে মুষ্টিবদ্ধ করে রেখেছে হাত। লেভি সারহানের দিকে তাকিয়ে আছে অদ্ভুত দৃষ্টিতে। লেজ নাড়িয়ে একটু পরপর ক্ষীণ আওয়াজে ম্যাও করে উঠছে। সেও আওয়াজে কিছু একটা বলে যেন লেভি তার মনে আক্রোশ মেটাচ্ছে। সারহান কিছুটা হলেও বুঝল। দাঁতে দাঁত চেপে বলল, Shut your mouth, otherwise I might end up killing you. লেভি উচ্চস্বরে ডেকে উঠল, ম্যাও ম্যাও। অসভ্য বিড়ালটা একদম অরিত্রিকার মতো ঝগড়ুটে। মালকিন নেই অথচ তার হয়ে দিব্যি ঝগড়া করে যাচ্ছে। সারহান ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলে উঠল। অরিত্রিকার কানে সারহানের বলা কথাগুলো পৌঁছেছে। সে তিরিক্ষি মেজাজেই বলে, একদম আমার বেবিকে বাজে কথা বলবেন না। সব সময় আপনার দোষ বুঝেছেন। লেভি আপনাকে অপছন্দ করে, সেটাই বোঝাতে চাইছে। কি বলছে জানেন? সারহান তৎক্ষণাৎ ঘাড় বাঁকিয়ে সামনে তাকায়। বেয়াদব বিড়ালটা কি বলছে? লেভি বলেছে আমার আম্মুকে কেন থাপ্পড় মেরেছেন মামু। বিনা অপরাধে থাপ্পড় মেরেছেন, তাই আপনাকে আমার তরফ থেকে আই হিটু মামা। ক্রোধ নিয়ন্ত্রণ করে কোনো মতে উঠে দাঁড়ায়। দাঁতে দাঁত চেপে চাপা ক্রোধান্বিত কণ্ঠে বলে, একদম আমাকে তোর বেয়াদব বিড়ালের মামা বলবি না। আজকে লাস্ট ওয়ার্নিং দিলাম। পরবর্তীতে আবার এই কথা রিপিট হলে তোকে আর তোর বেয়াদব বিড়ালকে বাড়ি থেকে বের করে দেব। অরিত্রিকা ভেঙচি কাটে। দ্রুত লেভিকে কোলে তুলে নেয়। টুস করে একটা চুমু লেভির কপালে দিয়ে দেয়। সারহান তা দেখে বিরক্তি বোধ করে। গটগটিয়ে বাড়ির বাহিরে চলে যায়।
মেহমুদ রইজের জানাজা অনুষ্ঠিত হয়েছে সকাল 10:30টায়। রাজশাহী শহর সংলগ্ন একটা কবরস্থানে দাফন করা হয়েছে। সেই জানাজায় কোটি কয়েক মানুষ উপস্থিত ছিল। সারহানও সেথায় সামিল হয়েছিল। বিরোধী দলের থেকে খবরটা যথাসম্ভব হাইড করে সম্পূর্ণ কার্যকলাপ সম্পন্ন করেছে। মন হৈমিকে তার বাবার সাথে শেষবারের মতো দেখা করতে নিয়ে এসেছিল। বাচ্চাটা বারবার অবুঝ কণ্ঠে মেহমুদ রইজের মৃতদেহের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেছে, আন্টি, আব্বু কথা বলছে না কেন? আব্বু শুয়ে আছে কেন? মন শুধু মলিন মুখে বাচ্চাটার দিকে তাকিয়েছিল কান্না রোধ করে, কিন্তু নীরবে অশ্রু গড়িয়ে পড়েছে চক্ষু বেয়ে। কণ্ঠনালী রোধ করে রেখেছিল। কি বলবে সে? উত্তর দেওয়ার মতো তো পরিস্থিতি নেই। বাচ্চাটা পুনরায় বলেছিল, আন্টি, আমি আব্বুর কোলে উঠবো। আব্বু আমায় কেন কোলে নিচ্ছে না? চুপচাপ শুয়ে আছে কেন? আব্বু সাদা জামা পরে আছে কেন? জামাটা আব্বুর গায়ে ভালো লাগছে না। আরো কত শত কথা বলেছিল। হৈমি যখন দেখলো তার বাবা সাড়া দেয় না, কথা বলে না, তখন চিৎকার দিয়ে কাঁদছিল। মনো বাচ্চাটার কান্না দেখে নিজেও কেঁদে দেয়। কিভাবে বলবে সে তার বাবা নেই? সারহান দূর থেকে নির্বিকার চিত্তে বাবা মেয়ের হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হয়েছিল। নিজেকে স্বাভাবিক রেখে এগিয়ে এসেছিল হৈমির দিকে। হৈমি তখন মানুষের কাঁধে ভর করে নিয়ে যাওয়া খাটিয়ার দিকে তাকিয়ে আছে। কি নির্মম দৃশ্য! হৈমি কেঁদে বলছিল, আমার আব্বুকে সবাই কোথায় নিয়ে যাচ্ছে? আমিও যাব আব্বুর সাথে। ও আব্বু, আব্বুরে, আমায় নিয়ে যাও তোমার সাথে, আমায় নিয়ে যাও। সারহান অনুভূতিশূন্য চাহনিতে দেখছিল নিষ্পাপ বাচ্চাটাকে। এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। অনুতপ্ততার রেশ তার মুখাবয়ে ফুটে উঠেছিল। হৈমির মাথায় আদুরে হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলেছিল, তোমার আব্বুকে নতুন বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে হৈমি, যেখানে তোমার আব্বু শান্তিতে ঘুমিয়ে থাকতে পারবে। হৈমি বাচ্চা সুলভ কথায় কেঁদে বলেছিল। আমিও যাব আব্বুর সাথে, নতুন বাড়িতে থাকবো। সারহানের পাষাণ মন কেঁপে উঠেছিল। মলিন হেসে বলেছিল, হুম, আজ আর যাওয়া যাবে না, অন্য একদিন নিয়ে যাব তোমার আব্বুর নতুন বাড়িতে। হৈমি তবুও শান্ত হয়নি। ছোট বাচ্চাটাও উচ্চস্বরে অঝর নয়নে কাঁদছিল। কিছুক্ষণের ভেতরে মেহমুদ রইজকে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয়। মন সেখানে আর থাকে না। হৈমিকে নিয়ে সেখান থেকে প্রস্থান করে। সারহান ভাবে মেহমুদ রইজের পাপ যেন মুহূর্তেই তার আগ্রাসী রূপ দেখিয়ে দিল। পাপ যে বাপকে ছাড়ে না তা প্রমাণিত হলো। এই পাপের দুনিয়ায় শুধু রেখে গেল এক নিষ্পাপ ফুল, যার নাম এখন এতিমের খাতায় লিপিবদ্ধ। সারহান অশান্ত ভঙ্গিতে বাড়িতে প্রবেশ করে। আজ পার্টি অফিসে যায়নি, সব মিটিং ক্যান্সেল করেছে, কারণ আজকের অরিনকে পাত্রপক্ষ দেখতে আসবে। সেখানে বড় ভাই হিসেবে উপস্থিত থাকাটা তার কর্তব্য। আবির এবং ইনান আজকে চৌধুরী বাড়িতে আসবে। তাদের দুজনকে আরশাদ সাহেব ইনভাইট করেছে। অরিত্রিকা, চুরিগুলো অর্জিকা পছন্দ নিজের হয়েছে? রুমের বাইরে দাঁড়িয়ে আছে, মনে একটু উদাসীন। কেন হঠাৎ এমন হচ্ছে তার জানা নেই। একটু আগে তিশার কল এসেছিল। ভার্সিটিতে 2 দিন পর একটা প্রোগ্রাম আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আরো বিভিন্ন কর্মসূচি থাকবে। মেয়েদের শাড়ি এবং ছেলেদের পাঞ্জাবি পরে যেতে হবে। এটা ডিপার্টমেন্টের প্রধানদের সিদ্ধান্ত। এসব ভাবনার মাঝে ইরফানের কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করে। সে তৎক্ষণাৎ পাশে তাকায়, দেখে ইরফান দাঁড়িয়ে আছে পাঞ্জাবি পরে। অরিত্রিকা মৃদু হেসে উত্তর দেয়। হ্যাঁ, পছন্দ হয়েছে। ইরফানের মুখাবয়ে উচ্ছ্বাসিত ভাব ফুটে উঠল। শান্ত কণ্ঠে বলল, চুরি পড়ছিলি? হ্যাঁ, পড়েছিলাম গত রাতে। ও, কিছু নিয়ে চিন্তা করছিলি? অরিত্রিকা ইরফানের দিকে তাকায়, ইতস্তত ভাব নিয়ে বলে। হ্যাঁ। ইরফান জানতে চাইল, কি নিয়ে চিন্তা করছিস? 2 দিন পর ভার্সিটিতে প্রোগ্রাম। সেই প্রোগ্রামে পার্টিসিপেন্ট করতে হবে। ফ্রেন্ডসরা নাচবে, কিন্তু আমি কি করব বুঝতে পারছি না। তুই ভালো গান গাইতে পারিস, আমার মতে তোর গান গাওয়া উচিত। অরিত্রিকা একটু চমকালো বোধ হয়। সে যে টুকটাক গান গায় সেটা তো ইরফান ভাইয়ের জানার কথা না, তাহলে জানলো কিভাবে? কৌতূহলবশত জিজ্ঞেস করে। ইরফান ভাই, আপনি কি করে জানলেন আমি ভালো গান গাই? ইরফান হাসে। 2-3 দিন আগে বেলকনিতে দাঁড়িয়ে গান গাইছিলি, তখন শুনেছিলাম। লুকিয়ে লুকিয়ে গান শোনা খারাপ অভ্যাস ইরফান ভাই। কিছু কিছু খারাপ অভ্যাস জীবনে থাকা দরকার, বুঝলি? আর কি কি খারাপ অভ্যাস আছে শুনি? ভালোবাসা। ইরফানের কণ্ঠস্বর ধীর এবং শান্ত, চাহনি ভীষণ গভীর। এক দৃষ্টিতে তাকিয়ে আছে অরিত্রিকার দিকে। অরিত্রিকা হতবাক হয়ে গেল। ইরফান ভাই এসব কি বলছে? তাহলে কি উনি কাউকে ভালোবাসেন? আগ্রহী হয়ে শুধায়।
আপনি কি কাউকে ভালোবাসেন? ইরফান চওড়া হেসে বলে। ছোট হয়ে বড়দের পার্সোনাল বিষয়ে এত জানতে নেই। আমি বড় হয়ে গেছি, বলুন কাউকে ভালোবাসেন? হ্যাঁ, একজনকে ভালো লাগে, অথচ বলতে পারছি না। অরিত্রিকা কিছুক্ষণ মৌন রইল, বড়দের মতো ভ্রুযুগল কুচকে কিছু একটা ভাবলো, অতঃপর গড়গড় করে বলে। টিপস দিব। ইরফান কিছুক্ষণ স্থির নয়নে তাকিয়ে রইল অরিত্রিকার প্রাণবন্ত আমোদিত চেহারার দিকে। তার বুকের মাঝে অনুভূতিরা প্রজাপতির ন্যায় উড়ছে। অব্যক্ত অনুভূতি উগরে বাহিরে আসতে চাইছে। মায়াবী মুখখানা দেখে বক্ষ শীতল হয়ে আসছে। মন চাইছে এতদিনের গোপন করে রাখা প্রণয়ের কথা বলে দিক, কিন্তু না, এখন সঠিক সময় নয়। মেয়েটা তো এখনো তাকে ভালোবাসার নজরেই দেখেনি। একটু সময় নেওয়া জরুরি। ঠিক সময় ছোট মামুর কাছে অরিত্রিকাকে নিজের করে নেওয়ার প্রস্তাবটুকু রাখবে। ইরফান মঞ্চের মাঝে চলমান অনুভূতি দমিয়ে রেখে বলে। দরকার নেই। অরিত্রিকা তো নাছোড়বান্দা, জেদ করেই বলে ওঠে। তাহলে মেয়েটার ছবি দেখান, আমি ভাবির ছবি দেখব। ইরফান হতাশাপূর্ণ চাহনিতে তাকায় মেয়েটার দিকে। যে মেয়েকে সে পছন্দ করে বলে জানালো, সেই মেয়ে নিজের অজান্তে তার ভালোবাসার মানুষটাকে ভাবি বলছে। যেদিন জানবে ভাবি আর কেউ নয়, সে নিজেই, তখন কি হবে? ইরফান ভার মুখে বলে ওঠে। অন্য কোনো দিন দেখাবো। অরিত্রিকা কিছু বলবে, এমন সময় সারহানকে সিঁড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায়। কণ্ঠনালী হতে বেরোনো কথা গলতে সেই আটকে যায়। ইরফান অরিত্রিকাকে মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে ঘাড় বাঁকিয়ে তাকায়। সারহানকে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকতে দেখে হকচকে ওঠে। কিছুটা অপ্রস্তুত হয়ে যায়, হাসার ভান করে বলে ওঠে। আরে সারহান, কখন আসলি? সারহান তৎক্ষণাৎ উত্তর দেয় না, আগের মতোই দাঁড়িয়ে থাকে স্থির হয়ে। ইরফান অপ্রস্তুত ভঙ্গিতে বলে ওঠে। নিচে মামা ডাকছে, আমি তাহলে গেলাম। ইরফান আর এক মুহূর্ত দাঁড়ালো না, সারহানকে ডিঙিয়ে সিঁড়ি ভেয়ে দ্রুত নিচে নেমে গেল। সারহানের ভাবমূর্তি অক্ষুণ্ণ রইল, গাঢ় চাহনিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে আদেশ করল। 10 মিনিটের মধ্যে আমার রুমে আসবি। ইটস মাই অর্ডার, ফাইরুজ। সারহান হনহনিয়ে চলে গেল রুমের দিকে। অরিত্রিকা হ্যাবলা কান্তের মতো তাকিয়ে রইল সারহানের প্রস্থানের দিকে। কাহিনী কি হলো? ঝড়ের গতিতে এলো, আদেশ করলো, আবার টর্নেডোর মতো চলেও গেল। অরিত্রিকা ভয়ে আষ্টে পৃষ্ঠে ধরল। এই জল্লাদ তাকে কেন রাখছে? নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। সারহান ফ্রেশ হয়ে রুমে আসে। মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, মন মেজাজের অবস্থাও ভালো নেই। বাড়িতে প্রবেশ করতেই অরিত্রিকা আর ইরফানকে একসাথে দেখেছে, তাতেই মেজাজ বিগড়ে গেছে। কোনো মতে নিজেকে কন্ট্রোল করে সেখান থেকে চলে এসেছে। অন্য কেউ হলে নিশ্চয়ই পিটিয়ে আধমরা করে হসপিটালে অ্যাডমিট করে দিত, কিন্তু ভাই ব্রাদারদের মধ্যে এসব বিষয় নিয়ে ঝামেলা না করাই ভালো। দুজনে দাঁড়িয়ে কথা বলছিল, তাতে খারাপ কিছু নেই, কিন্তু ইরফানের বলা কথাগুলো শ্রবণ হতেই ক্রোধ ঠিকরে পড়ছে বক্ষে। ইরফান যা অরিত্রিকাকে আগে থেকে পছন্দ করে সেটা সে জানে। প্রেমিকদের অনুভূতি তার অগোচরে থাকা কখনোই সম্ভব নয়। সে মানুষের চাহনি দেখে বুঝতে পারে মানুষটার ভেতরে চলমান অব্যক্ত অসুখ। আর ইরফানের মনে চলছে অব্যক্ত প্রেমাসুখ। সারহান ভীষণ আশ্চর্যিত হয় অরিত্রিকার বুদ্ধি নিয়ে। মেয়েটা যে এতটা মাথা মোটা হবে তার জানা ছিল না। একটা ছেলের মনে কি চলছে তা একটা মেয়ের থেকে ভালো কেউ বুঝতে পারে না। এদিকে দিয়ে অরিত্রিকা উল্টো, মাথা মোটা মেয়েটা না ইরফানের মনের খবর জানে আর না তার। সারহান তো চায়নি অরিত্রিকাতে আসক্ত হতে, কিন্তু আসক্ত হয়ে গেছে। সে তো চায়নি মনের মাঝে কারোর জন্য দুর্বলতা অনুভব করুক, তবুও সে করছে। সবসময় চেয়েছে দূরে থাকতে, তবুও কাছে আসছে। এই অবাধ্য অনুভূতি তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে, যেখান থেকে বেরোনোর ক্রমশ দুঃসাহস হয়ে যাচ্ছে। অরিত্রিকা চোখ মুখ শক্ত করে দরজার সামনে এসে দাঁড়ায়। আজ এসেছে সাহস সঞ্চার করে। যুদ্ধের আগে যেমন প্রস্তুতি নিয়ে যুদ্ধক্ষেত্রে নামে, ঠিক তেমনভাবে এসেছে। আজ এমন তেমন কিছু একটা করলে চুংচাং ফু মানে কুংফুং ক্যারাটে স্টাইলে সারহানের সাথে লড়াই করবে সে। কিন্তু নিজের দিকে তাকিয়ে হতাশায় ডুবে যায়। হে চিকনা দেহ নিয়ে কিভাবে লড়াই করবে? দেখা যাবে সারহান ভাইয়ের এক ফুতে সে উড়ে গিয়ে মেঝেতে পড়বে। মেঝেতে পড়লে এবার নিশ্চিত কোমর ভেঙে যাবে। এমন অবাস্তব ধারণায় ডুবে যায় সে। দরজার সামনে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে ভেতরে আয়। অরিত্রিকার ভাবনা ঠুস করে উড়ে যায়। সারহানের কণ্ঠস্বর শ্রবণেন্দ্রিয়তে প্রবেশ করতে সম্বিত ফিরে। চক্ষু টান টান করে তাকায় রুমের দিকে। দরজার আধ খোলা থাকায় সরাসরি সারহানের সাথে চোখাচোখি হয়। তীক্ষ্ণ দৃষ্টিতে দৃষ্টি স্থির রাখার সাহস হয় না, অপ্রস্তুত হয়ে দৃষ্টি ফিরিয়ে নেয়। সারহান এক পলক অরিত্রিকার ভীতগ্রস্ত মুখশ্রীতে তাকিয়ে ডিভানে গিয়ে বসে। পরক্ষণে নিস্তব্ধতা ভেঙে গমগমে কণ্ঠে বলে, বস।
অরিত্রিকা আশেপাশে তাকিয়ে কিছু খোঁজে, না পেয়ে মিনমিন করে বলে, কোথায় বসবো? চোখের সামনে বসার যোগ্য আস্ত একটা বিছানা আছে, সেটা চোখে পড়ছে না? বসলে যদি আপনার বিছানা নোংরা হয়ে যায়? অরিত্রিকা একটু পিঞ্চ মেরে কথাটা বলল। সারহান তাও না এসে বুঝে ফেলে। তার ভ্রুযুগল বেঁকে গেল, গাম্ভীর্যতায় এটে বলে। আজ বসলে নোংরা হবে না। অরিত্রিকা কথা না বাড়িয়ে বিছানার এক কোণে বসে। কিছুটা অস্বস্তি হচ্ছে তার। নত মস্তিষ্কে আঙ্গুল দ্বারা ওনার এক পাশ পেঁচাতে লাগলো। সারহান শীতল চাহনিতে তাকায়। সেই চাহনিতে নেই কোনো ক্ষোভ, ঘৃণা। ভার্সিটিতে যে ছেলে তোকে ফুলের বুকে এবং চিঠি দিয়েছিল, সে এখন আমার কাছে আছে। ছেলেটাকে 2টা থাপ্পড় দিতেই গড়গড় করে আসল কাহিনী বলে দিয়েছে। অরিত্রিকা বিস্মিত হয়ে গেল। সরাসরি তাকালো শ্যামমানবের দিকে, থমথমে গলায় বলল, কি বলেছে? বেশি কিছু বলেনি, শুধু বলেছে কেউ একজন তোকে ভালোবাসে। তার পক্ষ হতে উপহারগুলো তোর কাছে পৌঁছে দিয়েছিল। সারানের অতি স্বাভাবিক আচরণে অরিত্রিকা ভরকে যায়। কিছুটা ভয়ের আভা সঞ্চার হয় মন মাঝারে। আর এই কোন হারামখোর প্রেমিক টপকালো হঠাৎ। ওই বজ্জাত বেড়ার জন্য সেদিন সারানের হাতে দাবাং মার্কা থাপ্পড় খেয়ে ফুসকে গিয়েছিল। আহ, গালটা ব্যথায় এখনো টনটন করছে। সেসব আজগুবি চিন্তাভাবনা বাদ দিয়ে শুধায়, হারামখোর লোকটার খোঁজ পেয়েছেন? সারহান বিদ্রুপাত্মক স্বরে বলে, কেন? ওই বাস্টার্ডের সাথে দেখা করবি? থাপ্পড় মারবো। আপনি যে থাপ্পড় মেরেছিলেন আমায়, সেটা শোধ ওই হারামখোরকে মেরে নিব। তুই থাপ্পড় মারার আগে আমি ওর জান নিয়ে নেব। অরিত্রিকা সংকুচিত নয়নে তাকায় সারহানের মুখপানে। নির্লিপ্ত ভঙ্গিতে আরামসে ডিভানে গায়ে দিয়ে বসে আছে। আজকাল সারহানকে ভীষণ অন্যরকম মনে হয়। ভাবমূর্তি, কথাবার্তা, চাহনি ভীষণ অদ্ভুত। সেদিন রাতের কথা মনে আছে তার। এইটুকু ঠাউর করেছে সারহান ভাই বদলে যাচ্ছে। এই বদলানোর কারণ কি তবে সে? এমপি সাহেবের না হওয়া বিবি চান? এতটুকু ভেবেই কেঁপে উঠল সে। তবে কি সারহান ভাই বুঝতে পেরেছে সে দুষ্টুমি করে ফোনে কথা বলতো? আর ভাবতে পারল না। সারহান ভাই আস্ত গোলক ধাঁধা তার কাছে, যার সমাধান জানা নেই। অরিত্রিকা দুরু দুরু বুকে সাহস জুগিয়ে কোনো মতে বলে, আপনি আমাকে কেন ডেকেছেন শারহান ভাই? কিছু লাগলে বলতে পারেন, এনে দিব। ফটাফট বলে ফেলুন, কি চাই আপনার? সারহান পায়ের উপর পা তুলে সাহেবী ভঙ্গিতে বসে, ওষ্ঠ বাঁকিয়ে নির্বিকার চিত্তে বলে, তোকে চাই, পার্মানেন্টলি এনে দিতে পারবি? অরিত্রিকার বুকের ভেতর ধক করে ওঠে। মুহূর্তে শরীরের সমস্ত রক্ত হিম হয়ে যায়। শরীরে প্রবাহিত রক্ত যেন ছলকে ওঠে। সে স্তব্ধ হয়ে বসে থাকে, কথার মানে বোঝার চেষ্টা করে। সারানের কথাটা ঠিক কি মানে সেটাই প্রথমে ঠাউর করতে পারে না সে। কিন্তু পরক্ষণেই বুকের ভেতর কেমন যেন শূন্যতা তৈরি হয়। সারানের ওষ্ঠ জুড়ে চূড়া হাসি খেলে যায়, চক্ষুদয়ে নিখাত সত্যের বহিঃপ্রকাশ। অরিত্রিকা চোখ বড় হয়ে যায়, গলা শুকিয়ে আসে, কিন্তু নিজেকে সামলে নিয়ে কঠিন স্বরে বলে, আপনার মজা করার ধারণাটা খুব অদ্ভুত শারহান ভাই। সারহান একটুও নড়ল না। ঠোঁটের কোণে রহস্যময় হাসি রেখে বলে, আমি কি মজা করছি তোর মনে হচ্ছে? হ্যাঁ। অরিত্রিকার সহজ সরল স্বীকারোক্তি। সারহান তপ্ত শ্বাস ফেলে, শান্ত কণ্ঠে প্রতি উত্তরে বলে, যে অনুভূতিগুলো এতদিন অন্তরের গহীনে কঠোর শৃঙ্খলে বন্দী ছিল, সেগুলো তোর ছোঁয়ায় উশৃঙ্খল হয়ে উঠেছে। সংযমের কারাগার ভেঙে তারা মুক্তির আর্তি জানাচ্ছে, বেপরোয়া হয়ে ছুটে আসতে চাইছে। তো এখন আমি কি করব? এই অনুভূতিদের দমন করব, নাকি তাদের মুক্তির পথ দেখাবো? অরিত্রিকা বাকরুদ্ধ। সারহানের কণ্ঠনালী হতে নিষ্কৃত শব্দগুচ্ছ যেন বক্ষপিঞ্জরে তীরের ন্যায় উদ্দাম বেগে ছুটে এসে লাগলো। সে বিমূঢ় চাহনিতে নিষ্পলক চেয়ে রইল। বক্ষে যেন অদৃশ্য ঝড় আছড়ে পড়েছে। এক লহমায় কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। শির দ্বারা বয়ে গেল শীতল স্রোত। শরীর কেমন ঠান্ডা হয়ে আসছে। সারহান ভাই তাকে পছন্দ করেন, এটা কি বোঝাতে চাইলো? হয়তো। কিন্তু বোকা মন বেইমানি করলো, এসব কথা বিশ্বাস করলো না। এগুলো নিশ্চয়ই তাকে কাবু করার নতুন ট্রিক্স। আপনি আমাকে ভালোবাসেন? এতটুকু বলতে অরিত্রিকার কণ্ঠনালী জড়িয়ে এলো। কিছুটা কেঁপে উঠল সে। চাহনি নির্জীব, প্রাণহীন। সারহান মৃদু হাসে, অনর ভঙ্গিতে বলে, ভালোবাসার কথা প্রকাশ করা উচিত নয় মেয়ে, কারণ অনুভূতির উন্মোচন কখনো কখনো ভালোবাসার মানুষকে আরো দ্রুত দূরে সরিয়ে দেয়। তাই তো আমি চেয়েছি আমার হৃদয়ের ভাষা নীরব থাকুক, আমার অনুভূতি নির্বাক হয়ে থাকুক। থাক না এই ভালোবাসা অপ্রকাশিত, গোপন একান্তই আমার অন্তরে।
আমি আপনাকে ভালোবাসি না সারান ভাই। আমি আপনার মতো পাষাণ মানুষকে ভালোবাসি না। আমি চাই আপনি আমার থেকে দূরে থাকুন। অরিত্রিকা হঠাৎ